পরিচ্ছেদ ১ দেওয়ানি শ্রেণীর মামলার বিচার এবং আদালতের অধিক্ষেত্র। বিচার ব্যবস্থার প্রয়োজন আদালতের অধিক্ষেত্র। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করার জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা অপরিহার্য। বিচার কাজ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সব গণতান্ত্রিক দেশেই বিধি বিধান ও আইনকানুন রয়েছে এবং যখন ওইসব আইনকানুন অনুসরণ করে বিচার কাজ সম্পন্ন করা হয় একমাত্র তখনই আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং গণতন্ত্র কার্যকর ও অর্থপূর্ণ হয়। বিচার কাজ করার জন্য প্রত্যেক গণতান্ত্রিক দেশেই বিভিন্ন ধরনের আদালত, ট্রাইব্যুনাল রয়েছে। বিভিন্ন শ্রেণীর মামলা বিচারের জন্য বিভিন্ন শ্রেণীর আদালত ও ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। আমাদের দেশে নিম্নলিখিত দেওয়ানি আদালত রয়েছে: ক. জেলা জজ আদালত, খ. অতিরিক্ত জেলা জজ আদালত, গ. যুগ্ম জেলা জজ আদালত, খ. স্নেয় সহকারী জজ আদালত এবং উম সহকারী জজ আদালত। সেকশন 3 অব দ্য সিভিল কোডস অ্যাক্ট 1887। প্রত্যেকটি আদালতের অধিক্ষেত্র আইন দ্বারা নির্ধারিত হয়েছে। অধিক্ষেত্র দুটি বিষয় বিবেচনা করে নির্ধারিত হয়: ১. এলাকা ভিত্তিক, ২. বিষয়বস্তু মূল্যমান ভিত্তিক। এসব আদালতের মধ্যে খ শ্রেণীর আদালতে নিজস্ব কোনো অধিক্ষেত্র নেই। জেলা জজ যেসব মামলা ওই আদালতে বদলি করেন ওই আদালত শুধু সেই মামলাগুলোই বিচার করা যাবে। সাধারণত আপিল ও রিভিশন ওই আদালতে বদলি করা হয়। অন্য আদালত সমূহের অধিক্ষেত্র নির্ণীত হয় মামলার বিষয়বস্তু কোনো এলাকায় অবস্থিত এবং মামলার মূল্যমান কত সেই ভিত্তিতে। খ শ্রেণীভুক্ত আদালত ব্যতীত অন্য সব আদালতের এলাকা সুনির্দিষ্ট করা হয়ে থাকে এবং এই শ্রেণীর আদালতের ক্ষেত্রে কোড অফ সিভিল প্রসিডিউর এর 15 থেকে 20 ধারার বিধানাবলী প্রযোজ্য হবে। মূল্যবান ভিত্তিতে অধিক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে উক্ত কোড এর 6 ধারা এবং দ্য সিভিল কোডস অ্যাক্ট এর 19 ধারা প্রযোজ্য হবে। জেলা জজের অধিক্ষেত্র সমগ্র জেলা, কিন্তু মামলা দায়ের করার ক্ষেত্রে কোডের 15 ধারার বিধান সাপেক্ষে মামলা দায়ের করতে হবে। উক্ত ধারায় উল্লেখ করা হয়েছে যে মামলা দায়ের করার সময় সবচেয়ে নিম্ন গ্রেডের যে আদালত মামলাটি বিচার করার জন্য উপযুক্ত সে আদালতে দায়ের করতে হবে। কাজেই কোনো দেওয়ানি মামলা করার জেলা জজ আদালতে দায়ের করা যায় না। কিছু বিশেষ আইনে মামলা সরাসরি জেলা জজের আদালতে দ্বারা করা যায়, যেমন ট্রেডমার্কস অ্যান্ড প্যাটেন্ট অ্যাক্ট এর কিছু মামলা। অনেক সময় সংসদ সদস্য নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে উহা জেলা জজের আদালতে দায়ের করা হয় এবং জেলা জজ তখন ইলেকশন ট্রাইব্যুনাল হিসেবে ওই বিষয়ে শুনানি করেন। 2021 সনের সিভিল কোডস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 সনের 05 নং আইন এর প্রেক্ষিতে বর্তমানে যুগ্ম জেলা জজের আদালতে 25 লক্ষ টাকার বেশি মূল্যমানের মামলা দায়ের করা হয় এবং উক্ত মূল্যমানের ঊর্ধ্বসীমা নির্ধারিত করা হয়নি। কাজেই 25 লক্ষ টাকার ঊর্ধ্বে যে কোনো মূল্যমানের মামলা এলাকার অধিক্ষেত্র বিবেচনায় যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা যাবে। উক্ত সংশোধনের প্রেক্ষিতে অনধিক 5 কোটি টাকা মূল্যমানের মামলায় যুগ্ম জেলা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল জেলা জজ আদালতে করতে হবে। ওই সংশোধনী অনুযায়ী সহকারী জজ আদালতে অনধিক 15 লক্ষ টাকা এবং সিনিয়র সহকারী জজ আদালতে 15 লক্ষ 1 টাকা হতে অনধিক 25 লক্ষ টাকা মূল্যমানের মামলা দায়ের করা যাবে। এলাকা ভিত্তিক অধিক্ষেত্র নির্ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়গুলো বিবেচনায় আনতে হবে: ক নালিশি বিষয়বস্তু বা জমির অবস্থান, খ পক্ষগণের স্থায়ী ঠিকানা এবং গ মামলার কারণ উদ্ভবের স্থান। যদি কোনো পক্ষের এলাকা সম্পর্কে কোনো আপত্তি থাকে তবে সমন নোটিশ পাওয়ার পরে আদালতে উপস্থিত হয়ে প্রথম সম্ভাব্য সুযোগে এবং যে সকল মোকদ্দমায় বিচার্য বিষয় গঠিত হয় সেসব মোকদ্দমায় বিচার্য বিষয় গঠনের সময় বা
তার পূর্বে ঐরূপ আপত্তি দাখিল করতে হবে। যদি ঐরূপ কোনো আপত্তি দাখিল করা না হয় তবে ধরে নেওয়া হবে প্রতিপক্ষের এলাকার বিষয়ে কোনো আপত্তি নেই। এমনকি যদি কোনো মামলা এলাকার অধিক্ষেত্র বিবেচনা না করে দায়ের করা হয় তাহলেও যদি অপর পক্ষের ওই আদালতের বিচার করার বিষয়ে কোনো আপত্তি না থাকে অথবা মৌনভাবে সম্মতি দেয় তাহলে ওই আদালতে বিচার করা যাবে। তবে পরবর্তীতে একমাত্র সুবিচার ক্ষুণ্ণ হয়েছে এ কারণে আপিল করা যাবে। কোডের ধারা ২১, এলাকার অধিক্ষেত্র নিয়ে কোনো আপত্তি করা যাবে না। মূল্যমান সম্পর্কে যদি প্রতিপক্ষ কোনো আপত্তি দাখিল করে তবে ওই আপত্তি শুনানির পরে মামলার অন্য কার্যক্রম গ্রহণ করতে হবে। যদি শুনানিতে দেখা যায় যে মামলায় উল্লিখিত মূল্যমান আদালতের এখতিয়ারের চেয়ে কম বা বেশি তবে মামলাটি উপযুক্ত আদালতে দায়ের করার জন্য কোডের অর্ডার 7 বিধি 10 অনুযায়ী দায়েরকারী আইনজীবীর নিকট নথি ফেরত দিতে হবে। তেমনিভাবে মামলাটি যদি ওই আদালতের এলাকার মধ্যে না হয় তাহলে উপযুক্ত আদালতে দায়ের করার জন্য দায়েরকারী আইনজীবীর নিকট ফেরত দিতে হবে। কোড এর 9 ধারার বিধান অনুযায়ী আদালতের অধিক্ষেত্র নির্ণয়। ধারা 9 নিম্নরূপ: The courts shall, subject to the provision herein after contained, have jurisdiction to try all suits of civil nature, excepting suits of which their cognizance is either expressly or impliedly barred. Explanation: a suit in which the right to property or to an office is contested is a suit of civil nature, not with understanding that such right may depend entirely on the decision of questions as to religious rites or ceremonies. উক্ত মূল ধারাটিতে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মামলা বিচার করার এখতিয়ার দেওয়ানি আদালত সমূহকে দেওয়া হয়েছে। দেওয়ানি প্রকৃতির মামলা কোনগুলো সে সম্পর্কে ব্যাখ্যায় বলা হয়েছে যে দেওয়ানি প্রকৃতির মামলা হলো যে মামলায় কোনো সম্পত্তির অধিকার সম্পর্কে বা কোনো পদে অধিষ্ঠিত থাকা বা হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতা থাকে। কাজেই দেওয়ানি আদালতে কোনো মামলা বিচারের ক্ষেত্রে বিচারের বিষয়বস্তু দেওয়ানি প্রকৃতির কিনা সেই বিষয়টি সর্বপ্রথম বিবেচনা করতে হবে। উল্লেখ্য যে দেওয়ানি প্রকৃতির মামলা হলেও ধারা 9 অনুযায়ী যদি কোনো আইন দ্বারা উক্ত মামলা দেওয়ানি আদালতে বারিত করা হয় বা সুস্পষ্টভাবে বারিত করা না হলেও কোনো আইনে এরূপ বিধান থাকে যা হতে প্রতীয়মান হয় যে মামলাটি বিচার দেওয়ানি আদালতে করা যাবে না, সেই ক্ষেত্রেও ওইরূপ মামলা দেওয়ানি আদালতে বিচার্য হবে না। দেওয়ানি প্রকৃতির মামলা। ধারা 9 ব্যাখ্যায় দেওয়ানি প্রকৃতির মামলার উল্লেখ করা হয়েছে, কিন্তু মামলাটি সত্যিকার অর্থে দেওয়ানি প্রকৃতির কিনা এ বিষয়ে যদি কোনো প্রশ্ন উঠে তবে ওই প্রশ্নটির ওপর সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দেওয়ানি আদালতের রয়েছে। উক্ত ধারায় সম্পত্তির অধিকার রাইট টু প্রপার্টি উল্লেখ করা হয়েছে, কিন্তু কোনগুলোকে সম্পত্তি গণ্য করা যাবে তার কোনো ব্যাখ্যা উক্ত ধারায় উল্লেখ নেই। উচ্চতর আদালতের বিভিন্ন সিদ্ধান্তে সম্পত্তি বলতে স্থাবর ও অস্থাবর সম্পত্তি, পেটেন্ট অধিকার, কপিরাইট, ট্রেডমার্কস, ভোটের অধিকার ইত্যাদিও অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে পদের অধিকার রাইট টু অফিস সম্পর্কে উচ্চতর আদালত কর্তৃক ব্যাপক ব্যাখ্যা দেওয়া হয়েছে। এসব ব্যাখ্যায় বলা হয়েছে যে কোনো পদের অধিকার সম্পর্কে কোনো মামলা দায়ের করা হলে দেখতে হবে ওই পদের সঙ্গে কী কী কর্তব্য এবং অধিকার জড়িত আছে। কেউ ওইসব অধিকার বা কর্তব্য খর্ব করলে আইনের মাধ্যমে কোনো প্রতিকার পাওয়ার ব্যবস্থা আছে কিনা ইত্যাদি। যেমন কোনো কর্মচারী কর্মকর্তা যাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট বিধি বিধান রয়েছে, ওই ধরনের কোনো কর্মচারী বা কর্মকর্তাকে যদি ওই বিধানে বর্ণিত প্রক্রিয়া ব্যতীত বরখাস্ত করা হয় তাহলে দেওয়ানি আদালতে
তার ওই অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা চলবে। ধর্মীয় কারণে বা বিবেচনায় যদি কোনো ব্যক্তিকে কোনো সম্মাননা দেওয়া হয়, তাহলে শুধুমাত্র সম্মাননা খর্ব করা হলে দেওয়ানি আদালতে মামলা চলবে না। কিন্তু যদি কোনো ধর্মীয় পদের সঙ্গে সম্মানী, সুযোগ সুবিধা, ভাতা ইত্যাদি জড়িত থাকে, তাহলে ওই সব বিষয় খর্ব করা হলে দেওয়ানি আদালতে মামলা করা যাবে। একটি মামলার বিরোধ সম্পূর্ণরূপে দেওয়ানি প্রকৃতির বিরোধ এবং কেবলমাত্র দেওয়ানি এখতিয়ারাধীন উপযুক্ত আদালত কর্তৃক নিষ্পত্তিযোগ্য। পরোক্ষ বাধার অজুহাতটি সাক্ষ্য গ্রহণ করে নিষ্পত্তি করা উচিত যদি না প্রকাশিত তথ্য অনুসারে মোকদ্দমাটি রক্ষণীয় নয় মর্মে ইঙ্গিত দেয়। যখন কোনো ব্যক্তি স্বাভাবিক আইনানুগভাবে দেওয়ানি প্রকৃতির কোনো অধিকার ভোগ করতে গিয়ে কোনো বিরোধের সম্মুখীন হন, তখন তিনি উপযুক্ত দেওয়ানি আদালতে দেওয়ানি মোকদ্দমা করতে পারবেন যদি না কোনো আইন দ্বারা দেওয়ানি আদালতের এখতিয়ার সুনির্দিষ্টভাবে বা পরোক্ষভাবে বাড়িত হয়। 73 DLR 2021 52 দ্রষ্টব্য। আবার আপিল বিভাগের সিদ্ধান্ত হচ্ছে ট্রাইব্যুনাল নির্দিষ্ট শ্রেণীর মোকদ্দমা বা মামলার বিচার করতে পারবে। দেওয়ানি কার্যবিধির 9 ধারায় দেওয়ানি আদালতকে সার্বিকভাবে দেওয়ানি বিরোধ নিষ্পত্তি যে ক্ষমতা দেওয়া হয়েছে, সে ক্ষমতা ট্রাইব্যুনাল সমূহ প্রয়োগ করতে পারবে না। সুতরাং এসব ট্রাইব্যুনালকে দেওয়ানি কার্যবিধি 3, 9 ও 15 ধারায় দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা যাবে না। 71 DLR AD 2019 386 দ্রষ্টব্য। বারিত মামলা। বিভিন্ন বিশেষ আইনের সুস্পষ্টভাবে বিধান দ্বারা দেওয়ানি প্রকৃতির মামলার বিচার ক্ষমতা খর্ব বা বারিত করা হয়েছে। বিশেষ আইনে দেওয়ানি আদালতের মামলা বারিত হওয়ার বিধান করা সত্ত্বেও সত্যিই ওই বিধান দ্বারা মামলাটি বারিত হয়েছে কিনা সে বিষয়েও সিদ্ধান্ত গ্রহণের অধিকার একমাত্র দেওয়ানি আদালতের। 1 BLC AD 67 দ্রষ্টব্য। দেওয়ানি আদালতের এখতিয়ার বারিত করা সত্ত্বেও দেওয়ানি আদালত নিম্নলিখিত বিষয়গুলোকে বিবেচনা করতে পারবে। ক, বিশেষ আইনে উল্লিখিত কর্তৃপক্ষ ওই আইনে বর্ণিত বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করছে কিনা। খ, উল্লিখিত কর্তৃপক্ষ ওই আইনে বর্ণিত কোনো বিধানের অপব্যবহার করছে কিনা। গ, কার্যক্রমটি সৎ উদ্দেশ্য বোনাফাইড বা অসৎ উদ্দেশ্য ম্যালাফাইড নেওয়া হয়েছে কিনা। এবং ঘ, ন্যায় বিচারের প্রতিষ্ঠিত নীতি অনুসরণ করা হয়েছে না ওইরূপ নীতি ভঙ্গ করা হয়েছে। এই বিষয়গুলো বিবেচনায় যদি দেখা যায় যে আইনে উল্লেখিত কর্তৃপক্ষ বিতর্কিত কাজটি ওই আইনের বিধান লঙ্ঘন করে বা অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে করেছে বা কাজটি ন্যায় বিচারের নীতি বহির্ভূত হয়েছে, তাহলে দেওয়ানি আদালতে প্রতিকারের জন্য মামলা করা যাবে। অনেক সময় দেখা গেছে যে কোনো বিশেষ আইনে দেওয়ানি আদালতের এখতিয়ার বারিত করা হয়েছে, কিন্তু ওই আইনে গঠিত আদালত বা ট্রাইব্যুনাল প্রার্থীপক্ষকে প্রতিকার দেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রেও দেওয়ানি আদালতের প্রতিকারের জন্য মামলা করা যাবে। একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তার উচ্চতর পদে পদোন্নতি প্রাপ্য হওয়া সত্ত্বেও বিনা দোষে পদোন্নতি না দেওয়ার কারণে ক্ষতিপূরণের জন্য সরকারের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করা হয়। সরকার পক্ষ হতে কোডের অর্ডার 7 বিধি 11 অনুযায়ী আর্জি বাতিল বা রিজেক্ট করার দরখাস্ত দাখিল করা হয়, কারণ উল্লেখ করা হয় যে সংশ্লিষ্ট বিষয়ে একমাত্র প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ার রয়েছে, দেওয়ানি আদালতের কোনো প্রশাসনিক এখতিয়ার নেই। উচ্চতর আদালত হতে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষতিপূরণ দেওয়ার কোনো ক্ষমতা না থাকায় মামলাটি দেওয়ানি আদালতে চলবে। 1 BLC AD 159 54 DLR ACD 467 দ্রষ্টব্য। এছাড়াও 6 BLC ACD 387 দেখা যেতে পারে।
যেসব বিষয়ের মামলা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্টের 4 ধারায় বারিত করা হয়েছে, সেসব বিষয়ের কোনোরূপ মামলা হাইকোর্ট বিভাগ সমূহ অন্য কোনো আদালতে চলবে না। যেমন কোনো সহকারী কর্মকর্তা তার কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বা তার কোনো মৌলিক অধিকার ভঙ্গ করা হয়েছে, এরূপ কোনো কারণে সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে কোনো রিট দায়ের করতে পারবে না। 22 BLC HCD 467। স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাওয়ার পরে তাদের 4 বছরের একটি সন্তান সম্পর্কে দুজনের মধ্যে চুক্তি হয় যে বাচ্চাটির মা সপ্তাহের নির্দিষ্ট 3 দিন 2 ঘন্টা করে বাচ্চাটিকে তার পিতার নিকট পাঠাবে। মা চুক্তি অনুযায়ী বাচ্চাটিকে না পাঠানোর কারণে পিতা ম্যান্ডেটরি ইনজাংশন এর মামলা দায়ের করে বাচ্চাটিকে সপ্তাহের ওই 3 দিন তার কাছে পাঠানোর জন্য মায়ের প্রতি নির্দেশের আবেদন করে। মা অর্ডার 7 বিধি 11 অনুযায়ী আর্জি বাতিল করার জন্য আবেদন করেন। তিনি দাবি করেন বিষয়টির বিচার পারিবারিক আদালতে হবে। বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্ত দেয়া হয় যে মামলাটি ওই শিশুটির অভিভাবক নিযুক্ত বা হেফাজত কাস্টাডি সম্পর্কিত না হওয়ায় মামলাটি পারিবারিক আদালতে বিচার্য তা বলা যায় না। 1 BLC AD 67। বিশেষ আইনে যে আদালত বা ট্রাইব্যুনালকে বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে, ওই আদালত যদি ওই আইনে বর্ণিত বিধান অনুযায়ী গঠিত না হয় এবং ওই আইনের বিধান অনুযায়ী বিচার কাজ সম্পূর্ণ না করে, তাহলে ওই বিশেষ আইনে গঠিত আদালতের সিদ্ধান্ত দেওয়ানি আদালতে চ্যালেঞ্জ করা যাবে। একটি গ্রাম্য আদালতের রায় চ্যালেঞ্জ করে দেওয়ানি আদালতে একটি মামলা করা হলে বিবাদী পক্ষে 1985 সনের গ্রাম্য আদালতের অধ্যাদেশের 8 ধারা অনুযায়ী মামলাটি বারিত মর্মে দাবি করে আর্জি বাতিল করার প্রার্থনা করা হয়। বাদীপক্ষে ওই মামলায় দাবি করা হয় যে বাদীপক্ষে গ্রাম্য আদালতে তাদের প্রতিনিধি মনোনীত না করা সত্ত্বেও ওই আদালত সর্বসম্মত রায় ঘোষণা করে। বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্ত দেওয়া হয় যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাদীর অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়া পর্যন্ত মামলার আর্জি বাতিল বা রিজেক্ট করা যাবে না। 43 DLR AD 60 and 42 DLR AD 137 দ্রষ্টব্য। যদি বাদীর অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে ওই সিদ্ধান্তটি গ্রাম্য আদালতের সিদ্ধান্ত বলে গণ্য হবে না এবং মামলাটি দেওয়ানি আদালতে চলবে। বিশেষ আইনে গঠিত বিশেষ আদালতের সিদ্ধান্ত বা রায় যদি অসৎ উদ্দেশ্য প্রণীত হয় কিংবা ন্যায় বিচারের পরিপন্থী হয়, তাহলেও প্রতিকারের জন্য দেওয়ানি আদালতে মামলা করা যাবে। 17 DLR AD 515 পৃষ্ঠায় রিপোর্টকৃত আব্দুল রব বনাম আব্দুল হামিদ মামলায় আপিল বিভাগের অভিমত নিম্নরূপ। A malified act is by nature an act without jurisdiction. A malified order is a fraud on the statute. That a malified order means one which is passed not for the purpose contemplated by the enactment granting the power to pass the order, but for some other collateral or ulterior purpose. যদি ন্যায় বিচারের নীতিসমূহ অনুসরণ না করে ওইসব নীতি ভঙ্গ করে বিশেষ আদালতে কোনো সিদ্ধান্ত দেয়া হয়, তাহলে দেওয়ানি আদালত কর্তৃক ওই সিদ্ধান্তের যথার্থতা বিবেচনা করা যাবে। 17 BLG Act 231 পৃষ্ঠায় রিপোর্টকৃত বাংলাদেশ ও অন্যান্য বনাম মোহাম্মদ ইদ্রিসুর রহমান মামলার সিদ্ধান্ত দ্রষ্টব্য। সিদ্ধান্তের সংশ্লিষ্ট অংশটি নিম্নরূপ। The principle of natural justice is to be observed in a proceeding affecting a person or property or other rights of parties concerned. Accordingly, the court thus always adds rider to the observance of the principle of natural justice in the exercise of power under the Constitution and other concerned laws of the land.
ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার মূল বিষয়টি হলো যে অভিযুক্ত ব্যক্তিকে তার বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। তার বক্তব্য না শুনে বা তাকে সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা ন্যায় বিচার নীতির লঙ্ঘন হবে। নোবডি শুড বি পানিশড আনহেয়ার, এটাই ন্যায় বিচারের মূলনীতি। একজন নার্সকে বরখাস্ত করা হলে উক্ত আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করা হয়। অভিযোগ করা হয় যে বিভাগীয় শাস্তিমূলক মামলায় কোনোরূপ বিধিবিধান তার ক্ষেত্রে অনুসরণ করা হয়নি এবং তার সপক্ষে কোনো বক্তব্য রাখার কোনোরূপ সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করা হয়। সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় যে তাকে কোনো নোটিশ না দিয়ে তার অজ্ঞাতে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়, কোনো সাক্ষীকে জেরা করার কোনো সুযোগ তাকে দেয়া হয়নি ইত্যাদি। ন্যায় বিচারের কোনো নীতি নিয়ম অনুসরণ না করায় বরখাস্তের আদেশটি আইন সংযুক্ত হয়নি মর্মে সিদ্ধান্ত দেয়া হয়। 69 DLR AD 192-24 BLD HDCD 365 দ্রষ্টব্য। বিশেষ আইন বা বিধিবিধানে যাই থাকুক না কেন, দেওয়ানি আদালতে প্রশাসনিক কোনো কর্তৃপক্ষের গৃহীত কোনো কার্যক্রম বা সিদ্ধান্ত আইনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সে অনুযায়ী হয়েছে কিনা তা বিবেচনা করা যাবে। 38 DLR AD 201, 39 DLR AD 1, 10 BLC ACD 580, 11 BLT ACD 95, 13 BLT ACD 506, 41 DLR ACD 42, 9 BLD ACD 97 and 23 BLT ACD 409 দ্রষ্টব্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজটি আইনের বিধান বহির্ভূত স্বেচ্ছাচারিতামূলক কিনা, আইনে যে ক্ষমতা তাকে দেয়া হয়েছে তার চেয়ে বেশি ক্ষমতা প্রয়োগ করা হয়েছে কিনা, কিংবা যে ক্ষমতা দেয়া হয়েছে তা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে বা প্রয়োগ করতে অস্বীকার করেছে কিনা ইত্যাদি বিষয়গুলো দেওয়ানি আদালত কর্তৃক বিবেচনা করা যাবে। অনেক ক্ষেত্রে বিশেষ আইনে সুস্পষ্টভাবে দেওয়ানি আদালতের এখতিয়ার বারিত করা না হলেও ওই আইনে যদি সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার পাওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিকার প্রার্থনা করার বিষয় উল্লেখ থাকে, তাহলে ওই সংক্ষুব্ধ ব্যক্তিকে ওই কর্তৃপক্ষের নিকটই প্রতিকারের জন্য আবেদন করতে হবে এবং তার ক্ষেত্রে দেওয়ানি আদালতে প্রতিকার চাওয়ার অধিকার বারিত বলে গণ্য হবে। যেমন কোনো নির্বাচনের ফলাফলের বিষয়ে যখন কোনো বিরোধ সৃষ্টি হয় এবং যদি ওই নির্বাচনী আইনে পৃথক ট্রাইব্যুনালের বিধান থাকে, তাহলে ওইরূপ বিরোধ নিষ্পত্তির জন্য ওই ট্রাইব্যুনালে যেতে হবে এবং দেওয়ানি আদালতের এখতিয়ার বারিত গণ্য হবে। 9 BLD ACD 446 দ্রষ্টব্য। তেমনিভাবে সমবায় আইনেও সমবায় সমিতির কোনো বিষয় বা বিরোধ সম্পদ নিষ্পত্তির জন্য সুস্পষ্ট বিধান রয়েছে। ওই বিরোধ সংক্রান্ত বিষয়গুলির নিষ্পত্তির জন্য ওই আইনে যেসব বিধান রয়েছে সে অনুযায়ী প্রতিকার পাওয়ার জন্য আইনে উল্লিখিত কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। যদি কোনো বিশেষ আইনে কাউকে কোনো অধিকার দেওয়া হয় এবং ওই আইনে উক্ত রূপ অধিকার খর্ব করা হলে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের বা ট্রাইব্যুনালের নিকট আবেদন করতে হবে মর্মে বিধান থাকে, তবে দেওয়ানি আদালতের এখতিয়ার বারিত গণ্য হবে। 41 DLR ACD 197, 9 ALR ACD 309, 21 BLT SCD 107 দ্রষ্টব্য। এই বিষয়টির উপর সম্প্রতি একটি সিদ্ধান্তে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ। 69 DLR AC 183 দ্রষ্টব্য। See also 25 BLD AD 37। কাজী দেখা যায় যে অনেক বিশেষ আইনে সুস্পষ্টভাবে দেওয়ানি আদালতের এখতিয়ার বারিত না করা সত্ত্বেও ওইসব আইনে এমন সব বিধান দেখা
হয়েছে যা হতে প্রতীয়মান হবে যে দেওয়ানি আদালতের এখতিয়ার বাড়িত হয়েছে। দেওয়ানি আদালতের সর্বপ্রথম যে বিষয়টি বিবেচনা করতে হবে তা হলো দায়েরকৃত মামলাটি বিচার বা শুনানি করার আইনসঙ্গত এখতিয়ার আছে কিনা। যদি এখতিয়ার না থাকে তবে ওই মামলায় আর কোনো কার্যক্রম গ্রহণের কোনো সুযোগ থাকবে না। 44 DLR AD 260 দ্রষ্টব্য, কোনো সময় আদালতের এখতিয়ার না থাকা সত্ত্বেও পক্ষগণ ওই আদালতে তাদের মামলা বিচার করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই মর্মে আদালতকে জানায়, কিন্তু পক্ষগণের কোনো রকম সম্মতি আদালতের এখতিয়ার সৃষ্টি করতে পারে না। আদালতের এখতিয়ার আইন দ্বারা নির্ধারিত হয়ে থাকে। 36 DLR AD 179 দ্রষ্টব্য, আপিল বিভাগের একটি উল্লেখযোগ্য অভিমত নিম্নরূপ: The jurisdiction of a court goes to the very root of a matter brought before it, and if the court got no jurisdiction, everything shall fall through. 44 DLR AD 260 দ্রষ্টব্য, অনেক ক্ষেত্রে শুধুমাত্র আর্জি পর্যালোচনা করেই বোঝা যায় মামলাটি বিচারের বিষয় 9 ধারার বিধান মতে আদালতের এখতিয়ার আছে কিনা, কিন্তু কোনো ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ ব্যতীত বোঝা যাবে না এখতিয়ার আছে কি নেই, যেমন মামলার মূল্যমান ঠিক আছে কিনা, আদালতের জন্য নির্ধারিত এলাকার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে কিনা ইত্যাদি। এসব ক্ষেত্রে প্রথমে উক্ত বিষয়গুলো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে এবং তারপর প্রয়োজনীয় আদেশ প্রদান করতে হবে।